প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গুলশান মডেল স্টুডেন্ট কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ সৈয়দ মিয়া নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের আশা করি ক্লাসটা করতে সবার খুব ভালো লাগবে। এটা আমার ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাস। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমরা এই ভিডিওটা দেখার সাথে তোমার বাস্তব জীবনের কতগুলো বিষয়বস্তু অনুধাবন করতে পারবে। আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় গতি। গতি আর স্থিতি তোমরা জানো, সাধারণত যে সকল বস্তু চলাচল করে এটাকে গতি বলে, আর যেটা স্থির থাকে ওটাকে স্থিতিশীল বলে বা স্থির বলে। কিন্তু এই গতি বা স্থিতিশীল ব্যাখ্যা করতে গেলে একটি কোনো কিছুর সাথে তুলনা করতে হয়, অর্থাৎ কোনো তুলনা করাকে বলা হয় মানে যার সাথে তুলনা করতে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি, এটা বোঝানোর জন্য তোমাদের একটা যে কোনো একটা বস্তু কল্পনা করতে পারো। যেমন আমি প্রসঙ্গ কাঠামো বুঝাতে গেলে একটা কল্পনা করতেছি, এই হোয়াইট বোর্ডটা দেখতে পেয়েছো, এটা একটা প্রসঙ্গ কাঠামো বলি। এই কাঠামোর সাপেক্ষে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো স্থির, ঠিক আছে। আর এই কাঠামোর সাপেক্ষে যখন আমি চলাচল করবো এবং চলতে থাকবো, এই অবস্থাকে বলা হবে গতি। তাহলে গতি বা স্থিতিকে আমরা যদি সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে পারবো যে গতি কি বা গতিশীল কি। আমরা সংজ্ঞার মধ্যে যাই। কোন বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে, তখন বস্তুটিকে গতিশীল বলা হয়। যেমন পর্যবেক্ষকের সাপেক্ষে যেটা বলছে প্রসঙ্গ কাঠামো, এখানে পর্যবেক্ষক বলতে হোয়াইট বোর্ডটাকে ধরা হয়েছে। এখন আমি যখন চলতেছি হোয়াইট বোর্ডের সাপেক্ষে, তাহলে আমি গতিশীল। তাহলে এটা বলছে পর্যবেক্ষকের সাপেক্ষে মানে হোয়াইট বোর্ডের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। আমি ছিলাম এই অবস্থানে, এখন পরিবর্তন করে একটু সামনের দিকে গেলাম, কারণ এই যে অবস্থানের পরিবর্তন হলো, তখন বস্তুটিকে বলা হবে গতিশীল। আর বস্তুর এই অবস্থাকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে বলা হবে গতি। আর স্থিতি কি, তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই। কোন বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে, তখন বস্তুটিকে স্থিতিশীল বলা হবে। যেমন পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামো হলো হোয়াইট বোর্ড, আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আমি কোনো নড়াচড়া করতেছি না, তাহলে এই অবস্থাকে বলা হবে স্থিতি। এবং যদি অবস্থানের পরিবর্তন না করি, এটাকে বলা হবে স্থিতিশীল। তাহলে আমরা গতি নিয়ে আলোচনা করি। আমরা বিভিন্ন ধরনের গতি দেখতে পাই। একটি বৈদ্যুতিক সুইচ যখন অন করো, পাখা চারিদিকে ঘুরতে থাকে, এটা এক ধরনের গতি। তোমরা যখন দোলনায় চড়ো বা দেওয়ালে কাটাকুটি দিয়ে চলো, দেখো যে একটা গতি একবার সামনের দিকে আসে দোলনাটা, আবার পিছনের দিকে আসে। অর্থাৎ এইভাবে যদি দূরে একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, এটা এক ধরনের গতি। যখন একটা বস্তুকে আমরা টেনে বা ধাক্কা দিয়ে নিয়ে যাই, এটা এক ধরনের গতি। যখন সাইকেল দিয়ে অথবা গাড়ি চালিয়ে অথবা ভ্যানে তখন তোমরা স্কুলে আসো বা বিদ্যালয়ে আসো, দেখা যাবে যে এটাও এক ধরনের গতি। আরো আমরা বাস্তবে আর অনেক ধরনের গতি দেখতে পাই। গতি মূলত 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন কি কি গতি আমরা দেখি। গতি প্রধানত 5 ভাগে শ্রেণীকরণ করা হয়। 1 চলন গতি, 2 ঘূর্ণন গতি, 3 জটিল গতি। জটিল গতির আরেকটা হলো ঘূর্ণন চলন গতি। জটিল গতির আরেকটা হলো ঘূর্ণন চলন গতি। 4 পর্যাবৃত্ত গতি, 5 স্পন্দন গতি বা দোলন গতি। চলো তাহলে যে 5 প্রকার গতি আছে, এই 5 প্রকার গতি নিয়ে আলোচনা করি। প্রথমে আছে চলন গতি। চলন গতির সংজ্ঞাটা দেখো। চলন গতি কি, কোন গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলে। কি বলছে আবার খেয়াল করো। কোন গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে চলন গতি বলে। যেমন এখানে আমার হাতে একটি ডাস্টার আছে, এই ডাস্টারটা আমি হোয়াইট বোর্ডের উপর স্থাপন করলাম। এই হোয়াইট বোর্ডটা ডাস্টারের মধ্যে অসংখ্য বিন্দু আছে, তাহলে একটি বিন্দুর অবস্থানকে আমি এ দ্বারা চিহ্নিত করলাম এবং আরেকটি বিন্দুকে বি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমি যদি এই বস্তুটাকে সামনের দিকে ধাক্কা দিই, তাহলে দেখা যাবে
যে এই অবস্থানে বস্তুটা যে দূরত্ব অবস্থান করছে বা পরিবর্তন করছে, বি অবস্থানের কণাটু একই দূরত্ব অতিক্রম করছে, এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। অর্থাৎ বস্তুর সকল পদার্থ সকল সময়ে সমান পথ অতিক্রমণ করবে। তাহলে ঘূর্ণন গতি কি, এটা আমরা একটু দেখব। ঘূর্ণন গতি তোমরা জানো যে চারদিকে ঘোরা, তবে এই চারদিকে ঘোরাটা কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘুরবে। তবে এই চারদিকে ঘোরাটা সমান দূরত্ব নিয়ে হবে না। যেমন আমি এই গতিটা যদি ঘূর্ণন গতির সংজ্ঞাটা বলি, কোনো বস্তুর সকল বিন্দু একই পথে না চলে এর প্রতিটি বিন্দু যদি এক কেন্দ্রের চারদিকে অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তুকে বা কেন্দ্রকে বা বিন্দুকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে মানে ভিন্ন ভিন্ন দূরত্ব নিয়ে বৃত্তাকার পথে চলে, তাহলে এই গতিকে ঘূর্ণন গতি বলা হবে। তোমাদের সহজে বোঝার জন্য আমি একটু বুঝাই যে এখানে একটি বস্তু কেন্দ্র বস্তু আমি কল্পনা করছি, এখানে টোলটা এই টেবিলটা, কারণ এই টেবিলটাকে কেন্দ্র করে আমি যখন ঘুরি দেখবে যে একটা দূরত্ব নিয়ে ঘুরতেছি, এখানে এসে একটু দূরত্ব বেশি নিয়ে গেছি, এখানে এসে দূরত্ব আরেকটু বেশি নিয়ে গেছি, এখানে এসে দূরত্ব কমে আসছে, আস্তে আস্তে দূরত্ব কমিয়ে এইভাবে দূরত্ব বাড়িয়ে বিভিন্ন ভাবে এইভাবে আমরা যখন ঘুরতে থাকি, এই ধরনের গতিকে বলা হয় সাধারণত কি ঘূর্ণন গতি। অর্থাৎ বিভিন্ন দূরত্ব ব্যাসার্ধ নিয়ে এই টেবিলটাকে কেন্দ্র করে আমরা চারদিকে ঘুরছি, তাহলে এই ধরনের গতিকে বলা হবে ঘূর্ণন গতি। আশা করি তোমরা এই ঘূর্ণন গতিটা বুঝতে পারছো। তবে ঘূর্ণন গতি কিন্তু বিভিন্ন ধরনের থাকে, যেমন ঘড়ির কাঁটার গতি, এটা এক ধরনের ঘূর্ণন গতি। এখন একটি বৈদ্যুতিক ফ্যান বা বৈদ্যুতিক পাখা যখন চারদিকে ঘুরে একটা স্ট্যান্ডকে কেন্দ্র করে, এটাও ঘূর্ণন গতি। তবে ওই ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি, ঘূর্ণন গতি, এটার কিন্তু তফাৎ আছে। কেমন তফাৎ আছে? যেমন ফ্যানের বা বৈদ্যুতিক পাখার গতি বা ঘড়ির কাঁটার গতি, এটা ঘূর্ণন গতি তথা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কিভাবে সংজ্ঞাটা হচ্ছে দেখো, এখানে দেখা আছে কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হবে। অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নেই, ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না, এই ধরনের গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, এখানে আছে তোমার বৈদ্যুতিক যে পাখা ছাড়াও আরো থাকতে পারে দেওয়াল ঘড়ির কাঁটার গতি, এই ধরনের গতি হবে পর্যাবৃত্ত গতি। আরেকটা আছে ঘূর্ণন চলন গতি, যেটাকে ঘূর্ণন গতি কাজ করে, চলন গতি কাজ করে। যেমন সংজ্ঞাটা যদি আমরা বলি, যে সকল বস্তুর গতি ঘূর্ণন ও চলন উভয় থাকে সেই গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। যেমন আমরা যখন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসি, তখন সাইকেলটা গতিশীল থাকে, সাইকেলটা যেমন চাকাটা ঘুরে সাথে সাথে এটা কি করে একটা দূরত্ব অতিক্রম করে, তাহলে এই সাইকেলের চাকার গতি এবং ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। তবে আরেকটি খুব কমন একটি প্রশ্ন থাকে যে দোলন গতি বা স্পন্দন গতি কি? দোলন গতি বা স্পন্দন গতি কি? এই গতিটা বোঝার জন্য আমরা সহজে জানি যে যখন দোলনায় আমরা তুলি, যে আমরা একবার ট্রেনে এক টান দিয়ে ট্রেন ছেড়ে দিলে দেখা যায় একবার ওই পাশে যায় আর একবার এই পাশে আসে, বাম পাশে, অর্থাৎ একবার সামনের দিকে একবার পিছনের দিকে। এই অগ্র পশ্চাৎ, একবার সামনে অগ্র পিছনেরও পশ্চাৎ, অগ্র পশ্চাৎ চলতে থাকে বা গতিশীল থাকে, ওই ধরনের বস্তুকে বলা হয় স্পন্দন দোলন গতি। যেমন দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু একই অবস্থানে অগ্রপশ্চাৎ চলে অর্থাৎ গতিশীল থাকে, ওই ধরনের গতি বলা হবে স্পন্দন গতি বা দোলন গতি। যেমন তোমরা দেখবে যে ঘড়ির দেওয়ালের এক ধরনের কাঁটা থাকে, এবার কাঁটা ঝুলে থাকে, একবার সেকেন্ডে কাঁটা একবার বাম পাশে একবার ডান পাশে, একবার বাম পাশে একবার ডান পাশে, এইভাবে একই অবস্থানে বাম ডান অর্থাৎ অগ্রপশ্চাৎ পিছনের দিকে অগ্রসর হয়, এই ধরনের গতিকে বলা হবে কি অগ্রপশ্চাৎ দিয়ে চলে, এটাকে বলা হবে স্পন্দন গতি বা দোলন গতি। এই গতির মধ্যে যে পাঁচটি গতি আছে, এই পাঁচটি গতি তোমরা ভালোভাবে পড়বে। তাছাড়া আমরা আরো কিছু এখান থেকে সংজ্ঞা দেখতে পাবো, দূরত্ব কি, সরণ কি, তারপরে বলবে ত্বরণ কি, তারপরে দ্রুতি কি, বেগ কি, এগুলো আমরা সম্বন্ধে জানতে পারবো। তাহলে আমরা এখন দূরত্ব কি তা নিয়ে আলোচনা করি। দূরত্ব কি?
তো দূরত্ব হলো সাধারণত অবস্থানের পরিবর্তন। মনে করো যে একটি বস্তু যে কোনো অবস্থানে আছে, একটা অবস্থান থেকে যে এই অবস্থানে একটা বস্তু, এম মডেলের একটা বস্তু এই অবস্থানে আছে, এই বস্তুটাকে আমি ধাক্কা দিয়ে এ থেকে বি তে নিব, বা বি থেকে ধাক্কা দিয়ে আবার সি তে নিব, সি থেকে ধাক্কা দিয়ে ডি তে নিব, ডি থেকে ধাক্কা দিয়ে ই তে নিব। তাহলে দেখো বস্তুটা এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে গেছে, ডি থেকে ই তে গেছে। তাহলে যদি বলে বস্তুটি মোট কত দূরত্ব গেল, আমি ধরে নিই এ থেকে বি 7 মিটার, বি থেকে সি 3 মিটার, সি থেকে ডি 4 মিটার, ডি থেকে ই 2 মিটার। তাহলে টোটাল দূরত্ব হবে যোগফল, অর্থাৎ 7 3 10, 4 14, 14 2 16। অর্থাৎ আমরা লিখতে পারি AB যোগ BC যোগ CD যোগ DE, অর্থাৎ 7 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 সমান 16 মিটার। এটা হলো কি দূরত্ব। এখন এই দূরত্বের সাথে সরল কি তাও আমরা করতে পারি। সরল হলো সরলরেখা বরাবর বস্তু অবস্থান পরিবর্তন। সরল বলতে সহজভাবে বলতে যা সরলরেখা বরাবর, অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব এটা হবে সরল। মনে করি একটি বস্তু এ থেকে বি তে গেল, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে ই তে। এখন যদি বলে বস্তুটির সরল কত, তাহলে সরল লিখতে হবে এ থেকে সি, অর্থাৎ এ থেকে ই হবে তার সরল। কারণ এ থেকে ই পর্যন্ত টোটাল যে মধ্যবর্তী দূরত্ব এটা হবে সরল। তাহলে সরলের কথা হবে নির্দিষ্ট দিকে, কোন দিকে, এ থেকে ই এর দিকে, এটা হলো সরল। আর দূরত্বের কোনো দিক নেই। তাই সরল একক মিটার, দূরত্বের একক মিটার। তবে রাশি দুইটা ভিন্ন। একটার নাম কি, একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। তাহলে দেখা যাবে যে এই সরলের এবং দূরত্বের মধ্যে আশা করি তোমরা যে সংজ্ঞাগুলো পড়ানো হলো এই ভাষায় ভালোভাবে পড়বে। যেমন যে 5 প্রকারের গতি, সরল ও দূরত্ব, তোমরা এটা ভালোভাবে পড়বে। আর বাসায় সবাই সবসময় ভালো থাকবে, বাবা মার কথা শুনবে, কেউ বাইরে যাবে না, যদিও বাইরে যাও সবসময় মাস্ক পরিধান করবে, এবং বাসায় ফিরে হাত ভালোভাবে পরিষ্কার করে নেবে, এবং হাত মুখে সবাই সুস্থ মতো থাকবে। দয়া করে সবাই ভালো থাকবে।